তোতা তাড়াতাড়ি করে ঘরে ঢুকে দরজা বন্ধ করে দিল। মেয়ের এমন শিশুসুলভ আচরণ দেখে একটু যেন অপ্রস্তুতে পড়লেন বিমল। ছোট থেকে বড্ড জেদি আর একগুঁয়ে। কতবার বেলাকে বলেছে বিমল, মেয়েটাকে শাসন করো। ভালোবাসার সঙ্গে শাসনেরও দরকার আছে। বাবা, তোতা রিনিকে দেখে সবসময় এরকম কেন করে বলো তো? পরিস্থিতি সামলানোর জন্যই হোক বা বউয়ের গুরুত্ব দেখানোর জন্যই হোক, কথাটা বলে ফেলল পিকু। পিকুও যেন তোতার সঙ্গে তেমন একটা ভাব জমাতে পারেনি কোনোদিনই। একাই তো একটু বেশি বয়সে তোতা ওর জীবনে বোন হয়ে এসেছে। ও তখন ক্লাস 6-এ, তখন তোতা জন্মায়। স্কুলে পাড়ায় বন্ধু মহলে সবাই যেন একটু অবাক চোখেই দেখতো পিকুকে। সেটা না হয় মেনে নিয়েছিল, কিন্তু মা রোজ রোজ বদলে যাচ্ছিল। পিকুর দিকে যেন কোনো নজরই ছিল না। সারাদিন বোন কি খাবে, বোন কি করবে। তবে এটাও সত্যি, রিনি এই বাড়িতে আসার পর যেন বেলা রিনিতে মজেছিল। ছেলের বউ ইঞ্জিনিয়ার, ছেলের বউ ফরফর করে ইংলিশ বলে, এটা বেশ গর্বের। এটা বুঝতো পিকু। পিকুও তো বেশ বড় মাপের ইঞ্জিনিয়ার, কিন্তু কোনোদিন বেলাকে সেটা নিয়ে বলতে শোনেনি। তাতে অবশ্য পিকুর জীবন থেমে যায়নি, বেশ সাফল্য মোড়া ওর জীবন। কি বলি বলতো মেয়েটাকে, কিছুতেই কথা বলা যায় না ওর সঙ্গে। মেজাজ সবসময় তুঙ্গে। ছেলে তাকিয়ে আছে দেখে বিমল কথাগুলো বলল, আর বলার সময় একবার তাকালো রিনির দিকে। লজ্জায় তাকাতে পারছে না। যতই হোক পরের বাড়ি মেয়ে তো, তার সঙ্গে সমাজেও একটা দারুণ মান আছে। বিমল দেখলো রিনি খুব স্বাভাবিক ভঙ্গিতে মনিকে কিছু বোঝাচ্ছে। কি অপূর্ব লাগছে আজ রিনিকে। বেলালি লাল পা সাদা গরদের শাড়িটা পরেছে। বাড়ি যে কোনো পুজো মানেই বেলা সকাল সকাল স্নান সেরে এই শাড়িটা পরে, গয়না পরে, মোটা করে সিঁদুর পরে, লাল টিপ পরে সেজেগুজে নিত। কি করে বুঝবে অমন রূপের ভেতর এরকম একটা মারণ রোগ বাসা বেঁধেছে? চোখ ঝাপসা হয়ে যাওয়া দিয়ে শুরু। 6 মাসের মধ্যে কিডনি অকেজো দিয়ে শেষ। পারল না ললাইটা টানতে। রিন তো বলে রোগটা একদিনের না, চেপে চেপে রেখে এই পরিণতি। বাবা, তোমার মনে আছে তোমায় কি বলেছি? চালের গুঁড়ো এইটুকুতে হবে না, আরও 1 কেজি চালের গুঁড়ো, গুড় আরও লাগবে। আর তোমায় বলছি, এইটুকু বলেই রিনি ঘুরল পিকুর দিকে। পিকু অবাক হয়ে দেখছে রিনিকে। সবসময় কুর্তি, লেগিংস, শার্ট প্যান্ট পরে থাকা মেয়েটা শাড়িতে কি সুন্দর লাগছে। সৌন্দর্যটা কি শাড়ির জন্যই, নাকি বেলার শাড়ি পরেছে বলে? কাল রাতে খেতে বসেই বিমল বলেছিল, কাল তো মকর সংক্রান্তি, বাড়িতে কত আয়োজন করতো তোদের মা। পিকু আবার বলেছিল মায়ের আলপনার কথা, মায়ের রান্নার কথা, মায়ের বানানো পিঠের কথা। বাবা আর ছেলে দুজনেই যেন ব্যস্ততার মাঝে একটু সময় বের করেছে শুধু মাকে নিয়ে আলোচনা করবে বলে। রিনি সেই আলোচনায় শুধুই শ্রোতা, কিন্তু এই সময়গুলোতে ও কখনো বিরক্ত হয় না। ক্লান্ত শরীর নিয়ে রাতের খাওয়ার টেবিলে ওদের আলোচনার সঙ্গী হয় সবসময়। ওই টেবিলে আবার তোতা থাকে না, পড়া দোহাই দিয়ে খাবার নিয়ে ঘরে চলে যায়। এই বাড়িতে 2 বছর হলো রিনি এসেছে। দেখেছে বেলা কিভাবে সংসারটাকে সামলাতো, কতটা আগলে রাখতো রিনিকে। যে কোনো পুজো, যেগুলোই বাড়িতে নিয়ম আছে, সবটা বেলা নিজের হাতে করত। কোনোদিন রিনিকে বলেনি ছুটি নিয়ে থেকে যা। বরাবর রিনির পেশাটাকে সম্মান করেছে। সেই মানুষটা যখন মৃত্যুর সঙ্গে লড়ছিল, শুধু এটুকুই বলেছিল, সংসারটাকে দেখে রাখিস। না, পারেনি রিনি। নিজে দাঁড়িয়ে থেকে সংসারটা করতে পারেনি। কি করে করতো? প্রাইভেট সেক্টরে জব, গালভরা নাম ইঞ্জিনিয়ার, মোটা টাকা, চাকচিক্য, এটাই সবার নজরে পড়ে। কিন্তু পর্দার পেছনে যে কত জটিল সেটা শুধু রিনিই জানে, আর জানে পিকু। এই জন্যই তো একই সেক্টরে ছেলেকে বিয়ে করেছে, যাতে সে অন্তত বোঝে। কিন্তু না, এই বাড়িতে কেউ অবুঝ নয়, শুধু ওই ননদটা ছাড়া। খুব বাচ্চা তো নয়, কিন্তু কেন যে এমন ছেলে মানুষই আচরণ? হতেই পারে যে ওর ভালো লাগেনি রিনি যে বেলার শাড়ি পরেছে, কিন্তু সেটা এভাবে বোঝাতে হবে? বেলা মারা যাওয়ার পর আজ প্রথম পুজো, যেটা বেলা না থাকার জন্য বন্ধ হয়ে যাচ্ছিল। কাল রাতে বাবা আর ছেলের আফসোস থেকে সঙ্গে সঙ্গে ছুটি অ্যাপ্লাই করলো রিনি। খুব ছুটি নেয় না বলে এমার্জেন্সি গ্র্যান্ডে অ্যাপ্রুভও হলো। রাতে শুয়ে শুয়ে কত কিছু পরিকল্পনা করেছিল রিনি। বেলার শাড়ি পরবে, ওর গয়নাগুলোই পরবে, একদম বেলার মতো করেই সাজবে। হয়তো তাতে তোতাও খুশি হবে, কিন্তু কোথায় কি। তুমি সব ফল আর ভোগের জিনিসপত্র নিয়ে এসো। লক্ষ্মী পুজোটার কথা আমার মাথায় ছিল না, তাই সময় মতো দিতে পারিনি, কিন্তু আজই লক্ষ্মী পুজোটাও দিয়ে দেব। লিস্ট মিলিয়ে নিয়ে এসো। আর মনিদি, তুমি একটু সঙ্গে সঙ্গে থেকো, রান্নাগুলো আমিই করব।
বউয়ের নির্দেশে বাবা আর ছেলে দুজনেই নড়ে চড়ে বসেছে। পিকু লিস্ট মিলিয়ে পড়ছে। দেখে নাও, আর কিছু না তো? তোমার ছুটি হতে পারে, আমার কিন্তু ওয়ার্ক ফ্রম হোম। পিকুর কথায় রিনি হেসে বলল, ওয়ার্ক ফ্রম হোম মানে ঘরে থেকে কাজ, ঘরের কাজ। রিনির কথায় হেসে ফেললেন বিমল, সঙ্গে পিকুও। একটু হলেও এ বাড়িতে মকর সংক্রান্তির সুন্দর হাওয়া বইছে। ওরা যার যার কাজে বেরিয়ে যেতে রিনি বড় গামলাটা বের করে এনে তাতে চালের গুঁড়ো আর সুজি নিল পরিমাণ মতো। এই দিয়েই সব পিঠে হবে, আগে অল্প করে ঠাকুরের জন্য। আর ভাবনাটা আসতেই দেখলো ঘড়িতে 10:30 বাজে প্রায়। নতুন চালের খিচুড়ি করবে আজ রিনি, সঙ্গে লাবড়া আর ভাজা। প্রথমবার এই বাড়িতে নিজের হাতে কিছু করছে রিনি, সেটা যাতে খুব ভালো হয় এটাই মনে মনে ভাবছে। শেষের দিকে ফ্যাকাশে চোখে এটাই বলছে, রিনি, সংসারটা দেখিস। সাধ্যমতো করেছে ও, নিজে হয়তো পারেনি, কিন্তু সব কাজ যেন যথাযথ হয় সেটা দেখেছে। আছেও তো একই রকম সব, যেমন বেলা ছেড়ে গিয়েছিল। চারদিকে একবার তাকালো রিনি। বৌদি, তোতা দিদি খাবে না? লুচিগুলো তো ঠান্ডা হয়ে যাচ্ছে। মুনি এসে বলতেই আবার একটা অস্বস্তি কাটা খচখচ করতে লাগলো রিনির মনে। শ্বশুরবাড়ি সবটা ভালো হলেও এই ননদ জায়গাটা পুরো ঘেটে আছে ওর। বিয়ের পর থেকেই বুঝতো রিনি যে ওকে সহ্য করতে পারে না। রিনিকে কেউ ভালো বললে, আদর করলেও সহ্য হতো না। সবাই বলে বাচ্চা মেয়ে। কিসের বাচ্চা মেয়ে, এটাই বোঝে না রিনি। এই বয়সে অনেকে সংসার করতে শুরু করে, অসহ্য লাগে রিনির। যা পারে করুক, না খাবে না খাক। একদিন একবেলা না খেলে কেউ মরে যায় না। ব্যাটার রেডি করে প্যানে খুব সাবধানে ছাড়িয়ে দিল এক হাতা। সেটা ছাড়লো যেমন ইউটিউবে দেখেছিল। কিছুক্ষণ আগে করে পুর দিয়ে ভাজ করতেই ছিঁড়ে একসার হয়ে গেল রুটিটা। উঠলো তো নয়ই, উল্টে ঘেটে গেল। ওটা তুলতে দিয়ে পরেরটা আবার দিল, কিন্তু মনে হচ্ছে এটাও হবে না। বিরক্ত লাগছে রিনি। তুমি আমার মায়ের শাড়ি পরেছো কেন? কে সাহস দিয়েছে ওই গয়না শাড়িগুলো পরার? খুব লোভ না তোমার? চাবুকের মতো কথাগুলো শুনে পেছন ঘুরে তাকালো রিনি। ফোলা ফোলা চোখ নিয়ে দাঁড়িয়ে আছে তোতা, মুখটা দেখেই বোঝা যাচ্ছে খুব কেঁদেছে। কি উত্তর দেবে বুঝতে পারছে না। বাচ্চাদের মতো ভোলাবে নাকি ওকে উচিত জবাব দিয়ে একটু বড় করে দেবে। হলো না, এইবারও উঠলো না পাটিসাপটাটা। একটু ময়দা দেবে কি ভাবছে রিনি। এতটা গুল্লো যদি একটাও না হয়, এটা ছেড়ে কি অন্য পিঠে করে নেবে? ভাবতে ভাবতেই আরেক হাতা দিল ফ্রাইং প্যানে। হাতা দিয়ে ছড়াচ্ছে, উত্তর দাও আমার কথার। এখানে তোমার নাটক দেখতে আসিনি আমি। তুমি সবাইকে বোকা বানাতে পারো, কিন্তু আমায় নয়। চোখ দিয়ে যেন আগুন বেরোচ্ছে তোতার। আর ওর কথা শুনে কান দিয়ে আগুন বেরোচ্ছে রিনির। একদিকে পিঠেগুলো হচ্ছে না, অন্যদিকে এর এমন দাপট। এই শাড়ি, এই গয়না সব আগে আমার অধিকার, বুঝলে? কান খুলে শুনে রাখো। তোমার মা সব দায়িত্ব আমাকে দিয়ে গেছে। সঠিক মনে করেছি তাই দিয়েছে, সঠিক মনে করেছে তাই দিয়েছে, না হলে তো তোমাকেই দিত। শোনো, পড়াশুনো করো, চাকরি করো, বিয়ে করো, নিজেরটা বুঝে নাও। আমার অধিকারে হাত দিতে এসো না। খুব কড়া ভাষাতেই বলল কথাগুলো রিনি। কথাগুলো শুনে রাগে দুঃখে ফুঁসছে তোতা। রিনিও ফুঁসছে, তবে রাগে নয়, অসহায়তায়। কি করবে ও? ও যে এরকম বদমেজাজ রাগ পছন্দ করে না। রিনির মা বাবার একমাত্র মেয়ে। যখন শুনেছিল পিকুর একটা বোন আছে, সত্যি খুশি হয়েছিল। ভেবেছিল একজন বন্ধু পাবে, বোনের মতো আগলে রাখবে, সব কিছু দিয়ে দেবে ওকে। বিয়েতে পাওয়া পছন্দের লকেটটা দিয়ে দিয়েছিল, শুধু ওর ভালো লেগেছিল বলে। তোতা বলেছে ওর নাকি লোভ বেশি, আর এই গয়নাগুলো তো রিনি নিজেই বানাতে পারে। লোভ হয়েছিল, বেলা সাজালো। ভাবতে ভাবতে খুন্তি দিয়ে নাড়তে রুটিটা কি সুন্দর রুমালের মতো ভাঁজ হয়ে যাচ্ছে, মাঝে নারকেলের পুর। উফ, শান্তি লাগছে যেন একটু রিনির। কিন্তু আজ সংক্রান্তির দিন মেয়েটাকে এভাবে বলা ঠিক হলো না। মাহারা মেয়ে, বুকটা মুচড়ে উঠল রিনির। আবার পরেক্ষণেই মনে হলো যা হয়েছে ঠিকই হয়েছে, বাচ্চা বাচ্চা করে বড্ড মাথায় তোলা হয়ে গেছে। এইটুকু শাসন না করলে ওরই ক্ষতি। বাবা দাদা মেনে নিবে, কিন্তু বাইরের লোক? সেরকম বন্ধু ওর নেই। কেন নেই? এই জন্যই কাটা দিয়ে কাটা তুলতে হবে। যেমন প্রচণ্ড গরমে তেতে সুন্দর উঠে পড়ছে পাটিসাপটাগুলো, তেমনি তোতাও শুধরে যাবে। এতেই বোধ হয় আত্মবিশ্বাস বাড়ল রিনির। মনে হলো সব পারবে ও, ভালো করে সংসার করতে, ভালো পিঠে বানাতে, আর ভালো বৌদি হতে। ভালো বৌদি ওকে হতেই হবে, তার জন্য দরকার একটু খারাপ হওয়ার, ঠিক পিঠেগুলোর মতো। প্রথম খারাপ হলেও শেষটা ভালোই হলো।